আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সবাইকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি স্কিল টেক বিডির পক্ষ থেকে। গতকালকে আপনারা সবাই শুনেছেন এবং অনেকেই অংশগ্রহণ করেছেন পরীক্ষায় যে ডেস্কোর আপনার বুয়েটে অনুষ্ঠিত সাব স্টেশন ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট এদের আপনার গতকালকে কিছু প্রশ্ন নিয়ে আপনার অনেকেরই কনফিউশন ছিল। সর্বোপরি আপনার আজকে আমরা সমস্ত কনফিউশন দূর করে দিব, অর্থাৎ আপনার ডেস্কোর গতকালকে অনুষ্ঠিত যে পরীক্ষা, এই পরীক্ষার আপনার টোটাল প্রশ্নগুলো আমরা এখানে সলভ করার চেষ্টা করব। প্রথম যে প্রশ্নটা ছিল এটা হচ্ছে যে আপনার আজকের কিছু কথা না বললেই নয়, যে আজকের প্রশ্নের মধ্যে গতকালকে যে পরীক্ষা হয়েছে প্রশ্নের মধ্যে কিছু জিনিস আপনার একদম বেসিক থেকে দিয়েছিল। বেসিক থেকে দেওয়ার কারণে অনেকে কনফিউশনে পড়ে গেছেন যে কিভাবে কি সলভ করব, আসলে আমারটা হয়েছে কিনা। তা আমি চেষ্টা করব যে আপনার বিভিন্ন রাইটারের, ইংলিশ রাইটারের যে বইয়ের আলোকে আমরা যেভাবে সলভ করি ওইভাবে করে আপনাদেরকে সন্তুষ্ট করার জন্য। আমরা প্রথম প্রশ্নে চলে আসি। পরীক্ষা ছিল, প্রথম প্রশ্ন ছিল এটা যে আপনার আর এর মান নির্ণয় করুন যা ইন্ডাক্টরের মতোই ক্যাপাসিটারে একই এনার্জি সঞ্চয় করতে পারে। আর সার্কিট ডায়াগ্রামটা এখানে এরকম ছিল, যেখানে একটা ক্যাপাসিটার দেওয়া ছিল, এখানে একটা ইন্ডাক্টর দেওয়া ছিল, এখানে একটা রেজিস্টার দেওয়া ছিল, আর আপনার এখানে একটা রেজিস্টার দেওয়া আছে, সেই রেজিস্টারের কোনো মান দেওয়া নাই। আমাদেরকে বলছে যদি আপনার এই ক্যাপাসিট্যান্সের যে এনার্জি এবং আপনার ইন্ডাক্টিভ যে এনার্জি, এই দুই এনার্জি যদি ইকুয়াল হয় তাহলে আর এর মান কত। তাহলে আমরা সবাই এখানে একটা জিনিস জানি যে এখানে সোর্সটা কী ছিল এটা উল্লেখ করে দেয় নাই। তা আমরা ধরে নিলাম যে এটা আপনার আলেকজান্ডার সাদিকুর বইতে আপনার এটাকে ডিসি সোর্স হিসাবে কাউন্ট করা আছে। এখন এটাকে দুইভাবে করা যায়, বেসিক্যালি এটাকে দুইভাবে করা যায়। এই কারেন্ট সোর্সটাকে আপনি ভোল্টেজ সোর্সে রূপান্তর করে করতে পারেন। আর আপনার আরেকটা ওয়ে আছে, সেটা যে আপনার এই এনার্জি এখান থেকে আপনার দুই এনার্জি ইকুয়াল করে এটা করা যায়। আমরা সহজ যে কনসেপ্টটা আমরা ওইটাই সলভ করার জন্য ট্রাই করব। আমরা চলে আসি এখানে, আমরা আরেকটা সার্কিট আঁকাই। যে আমরা সবাই জানি যে আপনার ডিসি যদি সোর্স থাকে আমার, তাহলে ডিসি সোর্সে ক্যাপাসিটর যদি সংযোগ থাকে তাহলে ক্যাপাসিটার আপনার ওপেনের ভূমিকায় পালন করে, আর আপনার ইন্ডাক্টর আপনার শর্ট ভূমিকা পালন করে। তা আমরা ওই হিসাবে সার্কিটটাকে একটু অঙ্কন করি। এখানে রেজিস্টর থাকবে, তারপরে আপনার এইখানে ক্যাপাসিটরটা ওপেন হয়ে যাবে, আর এইখানে যে ইন্ডাক্টর থাকবে এটা শর্ট হয়ে যাবে। কিছু কন্ডিশন। এখন এখানে এটা কারেন্ট সোর্স, এটা 5 অ্যাম্পিয়ার, এটা 2 ওহম, আর এটা আপনার আর। এখন আমরা আরেকটা বিষয় জানি, সেটা যে ক্যাপাসিটরে আমরা যদি সঞ্চিত শক্তি বের করতে যাই তাহলে ক্যাপাসিটরের এখানে আড়াইতে যে ভোল্টেজটা আছে এই ভোল্টেজটা লাগবে। আর যদি আমার ইন্ডাক্টরের আমার সঞ্চিত শক্তি বের করতে যাই তাহলে আমাদেরকে অবশ্যই কারেন্ট ওর যে মধ্য থেকে সার্কিট থেকে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে ওই কারেন্টের মান আমাদের জানতে হবে। এখন আমরা যদি এটা শর্ট প্রান্ত, তাহলে এইখানে আমরা যদি আপনার এটাকে এইখান থেকে আমরা দেখি একটা জিনিস, যে এখানে যে কারেন্টটা যাচ্ছে এই কারেন্টটাই আবার আপনার এইখান থেকে ফলো হচ্ছে। এইখানের কারেন্ট এবং এইখানের কারেন্ট দুটা ইকুয়াল লেখা যায়। আর এইখান থেকে যে কারেন্টটা যাচ্ছে এখান থেকে আরেকটা কারেন্ট পাস হয়ে বের হয়ে আসতেছে। তাহলে আমরা যদি এই জায়গার কারেন্টটা বের করতে পারি তাহলে আমি ইন্ডাক্টরে এটা পেয়ে যাব। আর এইখানে যদি আমার ভিসিটা বের করতে পারি তাহলে আমি টোটাল আপনার সঞ্চিত শক্তি পেয়ে যাব। তাহলে এখন দেখি আমরা এটাকে কীভাবে সলভ করা যায়। যেহেতু আমাদের প্রশ্নের মধ্যে বলে দিছে যে ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর দুটাই একই এনার্জি সঞ্চয় করতে পারে, তাহলে আমরা এটা লিখতে পারি যে ডাব্লুএল ইকুয়াল টু ডাব্লুসি। এখানে লিখতে পারি প্রশ্ন মতে লিখতে পারি, যেহেতু আমাকে প্রশ্নের মধ্যেই বলে দিছে ইন্ডাক্টরের মতোই ক্যাপাসিটরের একই এনার্জি সঞ্চয় করতে পারে, সেহেতু প্রশ্ন মতে লিখতে পারি আমি ইন্ডাক্টরের যদি আপনার এনার্জিকে যদি আমি ডাব্লুএল দ্বারা প্রকাশ করি তাহলে ডাব্লুএল ইকুয়াল টু ডাব্লু
ক্যাপাসিটরের সঞ্চয় শক্তি যদি আমি WC-তে প্রকাশ করি তাহলে WL ইকুয়াল টু হচ্ছে WC। তাহলে আমরা লিখতে পারি WL সমান আমরা কি জানি, হাফ LI স্কোয়ার ইকুয়াল হচ্ছে WC সমান জানি হাফ CB স্কোয়ার। তাহলে এখান থেকে এখন আমরা যেটা করতে পারি যে এই যে এটাকে যদি এখানে B সমান হচ্ছে VC, আর এখন এখান থেকে দেখি কি পাই, হাফ LI স্কোয়ার হাফ CBC স্কোয়ার, হাফ LI স্কোয়ার সমান হচ্ছে হাফ CBC সমান আমরা কি লিখতে পারি, এইখানের যে কারেন্ট বিসিটা যদি আমি এইখানে একটা ভোল্টমিটারের প্রান্ত ধরি আর এইখানে একটা প্রান্ত ধরি তাহলে কি হবে, যে প্রান্তটা ধরে দেখবেন যে এইখানের যে আই এবং এই যে আর এই দুইটার যে রেজিস্টিভ ড্রপ এটাই হচ্ছে ভিসি। তাহলে আমরা এখানে লিখতে পারি না যে সি আই বিসি সমান আই ইন্টু আর তার হোল স্কোয়ার, তাহলে দেখেন এই যে হাফ LI স্কোয়ার ইকুয়াল হচ্ছে হাফ CI স্কোয়ার আর স্কোয়ার। তাহলে আই স্কোয়ার হাফ এবং হচ্ছে আই স্কোয়ার হাফ এই দুইটা আমার কেটে যায় না এখান থেকে, দেখেন তো এই যে এইটা আর এইটা এগুলো আমার কেটে যায় না। তাহলে এখান থেকে আমার কি থাকে, যদি হাফ কেটে যায় এটা কেটে যায়, আই স্কোয়ার কেটে যায় আর হাফ কেটে যায়, তাহলে আমার কি থাকে, এল ইকুয়াল লেখা যায় সি আর স্কোয়ার। তাহলে আর সমান কি লেখা যায়, আর সমান লেখা যায় এল ভাগ সি রুট ওভার এল ভাগ সি। তাহলে এখন আমরা এল এর মানটা বসাই, এল এর মান কি আসে দেখি। এল সমান আমরা কি দেখছি এখানে 4 মিলি হেনরি, তাহলে 4 ইন্টু 10⁻³ ভাগ হচ্ছে আপনার ক্যাপাসিটরের মান 160 ইন্টু 10⁻⁻6। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমি এখানে কি পেয়ে যাব, আর ইকুয়াল টু পেয়ে যাব হচ্ছে 5 ওহম। এটাই আমার হচ্ছে অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পারছেন, কারণ আমাকে এখানে প্রশ্নের মধ্যে একটা কথা বলে দিছে যে ইন্ডাক্টরের মতোই ক্যাপাসিটর একই সঞ্চিত শক্তি অর্জন করবে। তাহলে আমরা এখানে প্রশ্ন মতে লিখতে পারি ইন্ডাক্টরের এনার্জি ইকুয়াল হচ্ছে ক্যাপাসিটরের এনার্জি। সেই হিসাবে আমরা সবাই জানি যে আপনার হচ্ছে ইন্ডাক্টরের এনার্জি সমান হচ্ছে সঞ্চিত শক্তি সমান হচ্ছে হাফ LI স্কোয়ার সমান হাফ CB স্কোয়ার। তাহলে এটাকে আমরা এখানে বি বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে আপনার বি বলতে যেটা বোঝাচ্ছে এটা হচ্ছে বিসির এইখানে আড়াআড়ি, কারণ এখান থেকে আমরা দেখতেছি যেহেতু এটা ওপেনের মতো নাই, তাহলে ওপেন হয়ে গেলে ডিসিতে যেহেতু ওপেন হয়ে যায় সেহেতু আপনার হচ্ছে আইটা এই আর হয়ে এখান থেকে বের হয়ে আসবে। অর্থাৎ এখানে ইন্ডাক্টর যে শর্ট হয়ে গেছে এখান থেকে যে ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হবে ওই কারেন্টটাই আর এর মধ্যে থেকে ফ্লো হবে, আর আর এর যে আপনার হচ্ছে ড্রপ এটাই হচ্ছে বিসি। তাহলে আমরা সেকেন্ড প্রশ্নে আসি। আমাদের সেকেন্ড প্রশ্ন ছিল এরকম যে ইফ বিডি ইকুয়াল হচ্ছে 0.75 ভোল্ট ফাইন্ড আই। এখানে বিডিটা হচ্ছে আপনার আমাদের যে ব্যারিয়ার পটেনশিয়াল যে ভোল্টেজটা ডায়োডের আড়াআড়িতে যে ভোল্টেজটা আছে 0.75 এই ভোল্টেজটা দেওয়া আছে, দিয়ে আমাদেরকে বলছে যে এখান থেকে কারেন্টটা বের করার জন্য কারেন্টটা বের করতে বলছে, অর্থাৎ 10 কিলো ওহমের মধ্যে দিয়ে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে এটা বের করতে বলছে। তা এই ধরনের সার্কিটগুলো আসলে বুয়েট আমাদেরকে কনফিউশন করার জন্য দেয়। কনফিউশন করলেও আমরা আসলে কনফিউশন হব না, কারণ আমরা এর আসল থিমটা জানি
সেটা হচ্ছে যে আমার কোন ডায়োডটা এখানে 1 আছে আর কোন ডায়োডটা আমার 1 হবে না, কিংবা কি অবস্থায় কারেন্ট ফ্লোটা যদি আমি বের করতে পারি তাহলে আমার এখান থেকে সহজে এই ডায়োডের ম্যাথগুলো আমি সলভ করতে পারবো। এটা কনফিউশনের জন্য মানে দিছে, অঙ্কটা এতটা জটিল না। আমরা দেখি এটাকে করার জন্য। তাহলে আমি এখানে ডায়োডের, যেহেতু আমরা এটা গ্রাউন্ড, এটাও গ্রাউন্ড, তাহলে এটাকে যদি 1 করে দিই তাহলে কি হয় দেখি। এটাকে 1 করে দিলাম, এটাকে 1 করে দিলাম, যে এখানে 1 হয়ে গেল। এখন এখানে দেখেন যে এখানে আমি এখানে একটা লুপ ধরতে পারি, এখানে একটা লুপ ধরতে পারি, আর এই লুপটার নাম দিলাম I1, আর এটার লুপ দিলাম I2। তাহলে মানের কম বেশি হতে পারে, মানের কম বেশি হতে পারে। আসলে আমরা তো অ্যাকুরেট প্রশ্নটা পাওয়া ডিফিকাল্ট হয়ে যায়, কারণ প্রশ্নটা আমাদেরকে দেয় না। তা আমরা আসলে এই যতটুক অনুমান করে আনতে পারি, কিংবা মেমোরিতে যতটুক থাকে তার থেকে আপনাদেরকে এটা একটা রূপদান করে জাস্ট ফর্মুলা, যেটা আপনার বেসিক কনসেপ্ট, যেটা এটাকে আপনি যদি ক্লিয়ার হন, অঙ্ক যেভাবে দিক না কেন আপনি পারবেন। তাহলে আমরা এখন এখানে সরাসরি কেবিএল অ্যাপ্লাই করি, দেখি তারপরে কি হয়। আগে আমরা ডায়োড কোনটা 1 কন্ডিশনে আছে, কোনটা রিভার্সে আছে, কোনটা ফরওয়ার্ডে আছে, আমরা এটা দেখব। তাহলে আসেন আমরা যে আউটার লুপে আমরা একটা কেবিএল অ্যাপ্লাই করি, ডায়োড অ্যাক্টিভ কিনা আমরা ধরে নিলাম। ধরি উভয় ডায়োডই আপনার, ধরি উভয় ডায়োডই অ্যাক্টিভ, ধরে নিলাম অ্যাক্টিভ। এখন আপনার মনে করেন আমরা যদি এই আউটারের মধ্যে একটা কেবিএল অ্যাপ্লাই করি তাহলে দেখি কি হয়। তাহলে আমরা এখানে উল্লেখ করি যে আউটার লুপ এ আপনার কেবিএল অ্যাপ্লাই করে পাই, কেবিএল অ্যাপ্লাই করে পাই। এখন তাহলে প্রথম সাইনগুলো ধরি, তাহলে যেটা হয় প্রথম সাইনে আসলে -5, তারপরে এখানে আছে কত পজিটিভ নেগেটিভ, তাহলে +5 ইন্টু I2, মানে এখান থেকে যাচ্ছে I2, এটাকে I2 ধরলাম, প্লাস ওই যে ডায়োডের ব্যারিয়ার এখান থেকে আমি বলছি, তাহলে ধরি যে এখানে ব্যারিয়ার ধরি, এখানে প্লাস এখানে মাইনাস। তাহলে এখান থেকে আপনার আসে এখন কি 5 + 5 I2, তারপর হচ্ছে এই ডায়োডের ব্যারিয়ার ভোল্টেজ 0.75, তারপর +2 ইন্টু I1 প্লাস 10 I2 = 0। এখানে একটা জিনিস ধরে নিই, সেটা হচ্ছে যে I = হচ্ছে I2, এটা আমরা ধরে নিই। হ্যাঁ, তারপরে আপনার হচ্ছে এখন আমরা তাহলে এটাকে ক্যালকুলেশন করি। এখানে কি আসে, এই যে 2I1 আছে আপনার হচ্ছে, তাহলে লিখতে পারি 2I1, এখানে দেখেন 10 আছে, এখানে 5 আছে, তাহলে এই দুটো যোগ করে দিই 15 I2, আর এইটার থেকে যদি এটা মাইনাস হয় তাহলে দাঁড়ায় আছে এখানে কত 4.-25 = 0। তাহলে আমরা এখান থেকে আপনার
এটাকে একটা সমীকরণ হিসাবে লিখতে পারি 15i2 ইকুয়াল হচ্ছে 4.25। এটাকে সমীকরণ হিসাবে লিখলাম এক নাম্বার সমীকরণ হিসাবে লিখলাম। আউটারে আমরা আউটার লুপে আপনার কেবিএল অ্যাপ্লাই করছি। এবার যদি আমরা এই নিচের এই লুপটায় আপনার এই ভিতরের এই লুপটায় আপনার কেবিএল অ্যাপ্লাই করি, তাহলে আমাদের জন্য সব থেকে ইজি হয়। আমি এখানেও অ্যাপ্লাই করতে পারবো, এই ভিতরেটা করতে পারবো। তা আমি ভিতরেটা করি যাতে আমার ক্যালকুলেশন সহজ হয়। তাহলে আমি এখানে ইনার লুপে কেবিএল অ্যাপ্লাই করে পাই। তাহলে লিখতে পারি কি, ইনার লুপ বসে, তাহলে কি আছে এই শুধুমাত্র এইটুকের মধ্যে তাহলে কি হয়, প্রথম আছে পজিটিভ 0.7 ব্যারিয়ার ভোল্টেজ, তারপরে আছে কি পজিটিভ 2 ইন্টু এটা আছে কত I1, তারপরে আছে হচ্ছে নেগেটিভ 0.75 ইকুয়াল 0। তাহলে আমরা যেটা পাই এখান থেকে এটা কেটে যায়, তাহলে কি হয় I1 ইকুয়াল টু হচ্ছে 0 মিলি অ্যাম্পিয়ার, 0 হয়ে গেছে। এখন অনেকে এটাকে বলতে পারে যে ভাই ডায়োড তো তাহলে এটা মানে অফ আছে না, 0 মিলি অ্যাম্পিয়ারও আপনার আলেকজান্ডার সাদিকুর বইয়ে এইভাবে ব্যাখ্যা করা আছে যে ডায়োড 1 কন্ডিশনে থাকে, যদিও এর মধ্যে থেকে কারেন্ট ফ্লো না হয় তবুও ডায়োড 0 অ্যাম্পিয়ারে মিলি অ্যাম্পিয়ারে 1 কন্ডিশনে থাকে। তাহলে এখন আমরা এখানে লিখতে পারি যে ডায়োড D2 1 বাট কারেন্ট 0। এখন মনে করেন তাহলে আমি এই I1 এর মান যেহেতু পেয়ে গেছি, I1 এর মান পেয়ে গেলে I1 এর মান যদি আমি হচ্ছে 1 নম্বরে পুট করি, 1 নম্বরে এখানে দিলে আমার কিন্তু I2 এর মান পেয়ে যাব। তাহলে আমি এখানে I1 এর মানটা আপনার 1 নম্বর সমীকরণে বসাই। I এর মান যদি 1 নম্বর সমীকরণে বসানো হয় তাহলে কি হয় 2 ইন্টু 0 প্লাস 15I2 ইকুয়াল হচ্ছে 4.25। তাহলে এখান থেকে আমার I2 ক্যালকুলেশন করলে কি আসবে, I2 ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 0.2833 মিলি অ্যাম্পিয়ার, তাহলে এখানে আমি একটা জিনিস উল্লেখ করতে পারি, যেহেতু আমার 0 আসছে এখানে, তাহলে আমি কিন্তু আমার এখানে I2 তাহলে আমি এখানে লিখছিলাম কি সমান লেখা যায় I2 ইকুয়াল হচ্ছে 0.2833 মিলি অ্যাম্পিয়ার। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি এটা বুঝতে পারছেন। শুধু সিম্পল একটা ম্যাথ, জাস্ট কোন ডায়োডটা অ্যাক্টিভ আছে কোন ডায়োডটা অ্যাক্টিভ নাই এইটা বের করতে পারলে আমার ম্যাথ ক্যালকুলেশন সলভ হয়ে যাবে। এবার আসেন, আশা করছি সবাই বুঝতে পারছেন। এবার আমরা থার্ড ম্যাথে আসি, দেখি তৃতীয় ম্যাথটা কি আছে। তৃতীয় ম্যাথটা একটা ডিসি জেনারেটরের সহজ একটা ম্যাথ আছে। এখানে দেওয়া আছে একটি শান্ট জেনারেটর 250 ভোল্টে 195 অ্যাম্পিয়ার সরবরাহ করে। আর্মেচার ও শান্ট ফিল্ডের রেজিস্ট্যান্স যথাক্রমে 0.02 ওহম এবং 50 ওহম হলে বাহির করুন জেনারেটেড ইএমএফ, অর্থাৎ কি পরিমাণ ইএমএফ উৎপাদন হচ্ছে যদি প্রতিটা ব্রাশ ভোল্টেজ ড্রপ হচ্ছে 1 ভোল্ট হয়। তাহলে এখানে আমরা একটা জিনিস জানি যে ডিসি জেনারেটরে আমাদের কিন্তু আসলে 2টা ব্রাশ ইউজ করা হয়। তাহলে একটা ব্রাশের ড্রপ দেওয়া আছে 1 ভোল্ট, তাহলে 2টা ব্রাশে 1 and 1 যোগ হলে 2 ভোল্ট হবে। আর তারপরে আরেকটা কথা বলছে যে আমাদেরকে আপনার ইপিসিএনসি বের করতে বলছে, ইপিসিএনসি। অর্থাৎ এখানে চিত্রটা আমাদের দেওয়া ছিল না, তা আমরা ডায়াগ্রামটা আঁকালাম, এটা শান্ট জেনারেটরের ডায়াগ্রাম আঁকালাম। এখন আমরা এই ডায়াগ্রাম দেখে আমরা এটাকে সলভ করার চেষ্টা করব। তাহলে এখানে দেখেন আমার সলভ করার জন্য যাই,
তাহলে সলভ। এখানে আমরা প্রথম আইএ কারেন্টটা বের করব। তাহলে আইএসএস দেখি। তাহলে শান্টে আমরা জানি যে এইখানে যে ভোল্টেজটা আছে এই ভোল্টেজটাই আরএসএস শান্টের প্যারালাল ভোল্টেজ। তাহলে আমরা এখান থেকে পাবো আইএস ওয়ান কী জানি, আই এল প্লাস আই এস এস। তাহলে এটাকে আমরা লিখতে পারি আইএল কত দেওয়া আছে 195 প্লাস আইএসএস সমান কী লেখা যায়, আইএসএস সমান হচ্ছে ভিটি। তাহলে ভিটি আছে কত 250 ভাগ হচ্ছে আরএসএস, তাহলে হচ্ছে 50। তাহলে এখানে কত এসে দাঁড়ায়, এখানে হয় হচ্ছে আপনার 200 অ্যাম্পিয়ার ক্যালকুলেশন করে। তাহলে কারেন্ট পেলাম। এখন আমরা ইজিলি এখান থেকে জেনারেটেড ইএমএফ পেয়ে যাব। তাহলে জেনারেটেড ইএমএফ সমান হচ্ছে ইজি সমান আমরা কী জানি, টার্মিনাল ভোল্টেজ অথবা লোড ভোল্টেজ যাই বলেন, টোটাল ভোল্টেজ যাই বলেন, বিটি ইকুয়াল হচ্ছে আই এ আর আরেকটা হচ্ছে ভিবি। কারণ এখানে আমাকে উল্লেখ করে দিচ্ছে যে প্রত্যেকটা ব্রাশের ভোল্টেজ হচ্ছে আপনার হচ্ছে 1 ভোল্ট ড্রপ আছে। তাহলে আমরা ভিটির এখানে মান বসাই। ভিটির মান কত দেওয়া আছে 250 প্লাস হচ্ছে আইএ কত পেলাম, আইএ পেয়েছি আমরা 200 ইন্টু আরএ কত, আরএ হচ্ছে আপনার 0.02 প্লাস ভিবি কত আছে, ভিবি আছে হচ্ছে আপনার 1 and 1 2 ভোল্ট। তাহলে আমরা এখান থেকে আপনার হচ্ছে ইজিটা কত পাবো, ইজি পাবো হচ্ছে 256 ভোল্ট। এটা একটা অ্যান্সার। এটা আপনার হচ্ছে যদি এটাকে আমি ধরি 1 নম্বর। এখন আছেন ইফিসিয়েন্সি বের করার সূত্র কি আমরা জানি। ইফিসিয়েন্সি সহজ একটা হয়ে হচ্ছে যে আপনার আউটপুট বাই ইনপুট। ইফিসিয়েন্সি সমান হচ্ছে আউটপুট বাই ইনপুট। তাহলে আউটপুট আপনার হচ্ছে বের করতে গেলে আপনার ইনপুটের সাথে আপনার এখানে লস বের করা লাগবে। তাহলে আমরা এখন টোটাল লস বের করি। এখন 2 নাম্বার, কারণ আমাদের টোটাল লস না হলে তো আমরা আপনার ইনপুট পাবো না। তাহলে আমরা আউটপুট তো এখানে দেওয়া মানে বের করতে পারবো ইজিলি। তাহলে আমরা টোটাল কপার লস শেষ ইকুয়াল হচ্ছে আমরা কি জানি আর্মেচারে কপার লস হয় আই এ স্কোয়ার আর এ প্লাস আপনার হচ্ছে শান্টফিল্ড কপার লস হয় আই এস এইচ স্কোয়ার আর এস এইচ। তারপরে কী হয় আপনার হচ্ছে ব্রাশ কন্ট্যাক্টজনিত কপার লস হয় বিবি আই এ। এখানে মানগুলো বসিয়ে দিই। আই এ কত পেয়েছিলাম 200 হোল স্কোয়ার, আর এ কত আছে 2 প্লাস আইএসএস কত আছে, আইএসএস পেয়েছিলাম আমরা হচ্ছে হচ্ছে 5। এইখান থেকে পেয়েছিলাম হচ্ছে 5 অ্যাম্পিয়ার। তাহলে এখানে আমি লিখে দিই 5 স্কোয়ার 50 প্লাস ভিবি আছে কত 2 ইন্টু আইএ কত, আইএ হচ্ছে 200। তাহলে এখান থেকে আমি টোটাল ক্যালকুলেশন করলে কত পাবো, ক্যালকুলেশন করলে পাবো 2450 ওয়াট। এখন আসেন তাহলে আউটপুটটা বের করে ফেলি। আউটপুট কি জানি আমরা, আউটপুটে যে আপনার হচ্ছে 250 ইন্টু হচ্ছে লোড কারেন্ট। তাহলে আমরা এখান থেকে কত পাবো 48,750। আপনারা, আমি ক্যালকুলেটার ইউজ করলাম না, আপনারা একটু ক্যালকুলেটার ইউজ করবেন। আউটপুট, তাহলে আমরা এখানে ইফিসিয়েন্সি সমান কি লিখতে পারি, আউটপুট ভাগ ইনপুট। যদি এটাকে শতকরা আকারে প্রকাশ করি তাহলে 100। তাহলে এখানে আউটপুট বসিয়ে দিই। তাহলে আউটপুট কি হবে 48,750 ইন্টু 100 ভাগ হচ্ছে আউটপুট প্লাস লসেস ইকুয়াল হচ্ছে ইনপুট। তাহলে আউটপুট প্লাস লসেস কি লেখা যায়, আউটপুট হচ্ছে
4850 প্লাস লসেস আছে কত 2450 ওয়াট। তাহলে এখানে আমি এফিসিয়েন্সি কত পাবো, এফিসিয়েন্সি পাবো 9521%। এটা হচ্ছে আমার অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছেন, খুবই সহজ অঙ্ক ডিসি জেনারেটরের। জেনারেটরে আপনার চিত্রটা বুঝলে আপনার অঙ্ক ইজিলি বোঝা যাবে, কারণ এখানে আউটপুট আমরা সবাই জানি যে আউটপুটটা ইজিলি আপনার এখান থেকে বের করা যাবে, এই জায়গা থেকে আউটপুট বের করা যাবে, এখান থেকে বের করা যাবে আউটপুট। আর তারপরে আপনার হচ্ছে ইনপুট আমরা জানি কি আউটপুট প্লাস লসেস। তা লস এখানে কি কি জায়গাতে হতে পারে, এখানে কপার লস হতে পারে, এখানে একটা লস হতে পারে, এখানে লস হতে পারে, এখানে ব্রাশ ঘর্ষণজনিত লস হতে পারে। এই লসগুলো মিলেই আমরা হচ্ছে ক্যালকুলেশন হয়ে গেছে। ইজি একদম ম্যাথ দিছিল, জাস্ট মাথা ঠান্ডা করে অ্যান্সার করতে পারলে দেন সাকসেস। এখন আসেন আমরা চতুর্থ নাম্বার অঙ্কটা দেখি। চতুর্থ নাম্বার অঙ্কটা নিয়ে অনেক কনফিউশন আছে অনেকের। এই যে চতুর্থ নাম্বার অঙ্কটা ছিল এরকম, বলে দিছে যে ফাইন্ড রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি অ্যান্ড রেসিপ্টেড পাওয়ার। আপনার একটা প্যারালাল রেজোন্যান্স সার্কিট দিয়ে দিছে, দিয়ে বলছে যে আপনার এটা রেসিপ্টেড পাওয়ার এবং রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বের করার জন্য। তা এটা আপনার দুইভাবে করা যায়। আপনার এটাকে সহজ হয়ে সাদিকু এবং আলেকজান্ডার সাদিকুর বইয়ে আপনার প্যারালাল, এটা একটা ডিপলি ম্যাথ। এই ধরনের ম্যাথ আমরা আগেও আলোচনা করেছি অনেকবার, কসিংয়েও আলোচনা হয়েছে, কিন্তু ছাত্রদের কনফিউশনের জন্য অনেকেই দেখা গেছে যে এখানে অ্যান্সার হয়েছে 6.25 মিলিওয়াট, অনেকের হয়েছে তা আপনার 30 ওয়াট, তারপরে আপনার হচ্ছে এরকম মানে কনফিউশনের অ্যান্সার। তা আমরা সাদিকুর বই যেভাবে এটাকেই করা আছে, এটাকে সহজ ওয়ে হচ্ছে যে এই সোর্সটাকে আপনি যদি কারেন্ট সোর্সে এইটাকে কনভার্ট করে নেন, তাহলে সরাসরি আপনার হচ্ছে এটাকে ইজিলি একদম করা যায়, কোনো কনফিউশন ছাড়া। এই ধরনের অঙ্ক আরও 3-4টা আছে, তা আমরা এটাকে দেখবো সলভ করার জন্য। তাহলে আমরা প্রথমে এটাকে এটা দেখে বোঝা যাচ্ছে, এটা যেহেতু এখানে এফ আর বলে দিছে, এটা প্যারালাল রেজোন্যান্স সার্কিট। তাহলে আমরা প্যারালাল রেজোন্যান্স সার্কিটের সলিউশনটা বের করি। তাহলে এখানে প্যারালাল রেজোন্যান্স সার্কিটের এটা রেডিমেড সূত্র আমরা জানি, সেটা হচ্ছে যে 1/2π√LC। তাহলে এটাকে আমরা মানগুলো বসাই, দেখি কি আসে, মানগুলো বসাই, তারপরে আমরা ওটাকে কনভার্সন করব। 2π√LC, এল আছে কত 0.2 মিলি হেনরি, 0.2 ইন্টু মিলি মানে 10⁻³ তারপরে আসে হচ্ছে LC, সি আছে কত 8 মাইক্রোফ্যারাড। তাহলে 8 ইন্টু মাইক্রোতে জানি 10⁻⁶। তাহলে এখান থেকে আপনার আমরা অ্যান্সার পাবো 3978.87 হার্টজ। এটা হচ্ছে অ্যান্সার, একটা অ্যান্সার গেল। এখন আসি মূল কথায়, এইটাকে যদি আমরা সহজে আপনার কারেন্ট কনভার্সনে মানে আপনার কারেন্ট সোর্সে কনভার্ট করে নিই, তাহলে এটা আমার জন্য সব থেকে ইজি হয়। তাহলে আমরা সার্কিটটা আবার একটু ড্র করি। তাহলে সার্কিটটা ড্র করলে আমাদের কি দাঁড়ায়, তাহলে অঙ্কটা কারেন্ট সোর্সে পরিণত করি। হ্যাঁ, কারেন্ট সোর্সে পরিণত করার জন্য আমরা কি জানি, যে এইখানে যে রেজিস্ট্যান্সটা আছে এই রেজিস্ট্যান্সটাকে প্যারালালে আসবে, আর এখানে আপনার হচ্ছে একটা কারেন্ট সোর্সে রূপান্তর হবে। তাহলে এটাকে আমরা একটা কারেন্ট সোর্সে রূপান্তর করি। তারপরে আসে হচ্ছে এরকম ছিল, এখানে 16 কিলো ওহম ছিল, এখানে ছিল 0.2 মিলি হেনরি, আর এখানে ছিল 8 মাইক্রোফ্যারাড, আর এখানে ছিল 16 কিলো ওহম। আর এখানে 20 কারেন্ট সোর্স করতে গেলে আমাকে হচ্ছে ভাগ করতে হবে। তাহলে এখানে 20 ভাগ হচ্ছে 16 ইকুয়াল হচ্ছে
1.25 মিলি অ্যাম্পিয়ার, এটা হচ্ছে আমার কারেন্ট। দেখেন সার্কিটটা এরকম দাঁড়ায়, এরকম হয়। এখন এই জিনিসটা টোটাল কনফিউশন নাই যে আমার এটা একদম এখন ইজি। কারণ হচ্ছে কি যে এখানে আমার এখন রেজিস্ট্যান্স যা কিছু বলেন কোনো কিছু বের করতে আমার সমস্যা হবে না। তাহলে এখান থেকে আমরা এখন আমাদের কি বলছে যে ডেসিপ্টেড পাওয়ার অর্থাৎ রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি অবস্থায় এই সার্কিটটা রেজোন্যান্স কন্ডিশনে আপনার হচ্ছে কি পরিমাণ পাওয়ার কনজাম্পশন হচ্ছে সেটা আমাকে বের করতে বলছে। তাহলে আমরা এখান থেকে ইজিলি আর ইকুইভ্যালেন্ট বের করতে পারবো। আর ইকুইভ্যালেন্ট কীভাবে বের করব? দেখেন এই দুইটা তো আমাদের হচ্ছে আমরা যদি ক্যালকুলেশন করি প্যারালালি, এখানে আপনার হচ্ছে রেজোন্যান্স তখন কন্ডিশন হবে যখন এই ওমেগা এবং হচ্ছে আপনার এইটা সমান, এই কন্ডিশনে গেলে তখন রেজোন্যান্স সংঘটিত হবে। তা সেই হিসাবে আমরা এই দুটোকে বাদ দিয়ে যদি সার্কিটটা এরকম হয়ে দাঁড়ায় না, দেখেন এরকম দাঁড়ায় না, এরকম সার্কিটটা হয়ে দাঁড়ায় এরকম, তাহলে 16 এখানে 16 এখানে হচ্ছে 1.25 মিলিয়ন, তাহলে 16 প্যারালাল 16 এই জায়গাতে সবাই ভুল করছে। এটা হচ্ছে 8 কিলো ওহম, এই জায়গাতে সবাই ভুল করছে। এইখানে আপনারা যদি ওইখানে সোর্স কনভার্সন না করেও করেন তবু এই সার্কিটটা আপনি যদি ক্যালকুলেশন সাদিকু আলেকজান্ডারের বইতে দেখেন তাহলে ওইখানে দেখবেন যে এটা প্যারালাল এবং 16 সাথে আপনার হচ্ছে 16 এটা প্যারালালেই আছে। এখানে আপনার হচ্ছে এটা কনফিউশনের জন্যই অঙ্কটা দিছে। এটা সাদিকুর বইটা পর্যালোচনা করবেন, আশা করি এটা পেয়ে যাবেন। তারপরে আসে আপনার হচ্ছে, তাহলে আমরা আর ইকুইভ্যালেন্ট পাইলাম, তাহলে পি পাবো আই স্কোয়ার আর ইকুইভ্যালেন্ট, এটা ম্যাক্সিমাম পাওয়ার। সাদিকুর বইতে এটা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফর্ম দিয়ে আলোচনা করা আছে। তাহলে আছে আপনার আই সমান কি জানি, এখানে দেখেন এটা কিন্তু আপনার হচ্ছে সাইন ওমেগা টি দিয়ে দিছে, এটাকে অবশ্যই এখন আমার √2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 1.25 10⁻³ ভাগ হচ্ছে √2 এর হোল স্কোয়ার ইন্টু আর ইকুইভ্যালেন্ট হচ্ছে 8 × 10⁻³ তাহলে এখানে আসে কত 6.25 মিলি ওয়াট, এটা হচ্ছে অ্যান্সার। অ্যাকচুয়াল সাদিকুর বইয়ে এই ধরনের প্যারালাল রেজোন্যান্সের ডিপ ম্যাথ অনেকগুলো আছে। এটা এখন সময় শর্ট, সামনে আমরা নেক্সট ক্লাসের মধ্যে অনেকগুলো আলোচনা করব, আর আলোচনা করাও হয়েছে আগে, আবার নেক্সটে করব প্রয়োজনে আপনাদের জন্য। আশা করছি যে এই প্রশ্নগুলা বুঝতে পারছেন। আরেকটা প্রশ্ন দিছিল কনফিউজ, মানে আপনার এটা আসলে বুয়েট কেন এরকম করে এটা জানি না, স্যাররা আসলে আমাদেরকে অনেক ট্যালেন্ট মনে করে। যে আপনার ইসিজির একটা প্রশ্ন দিয়ে দিছিল, যে প্রশ্নটা এরকম ছিল যে একটি ঘরোয়া পাওয়ার সাপ্লাই আপনার হচ্ছে 220 ভোল্ট 50 হার্টজের ইসিজি মেশিন ব্যবহারের সময় এর সাপ্লাইয়ের ইলেকট্রিক্যাল ইন্টারফারেন্স আপনার হচ্ছে ইসিজি রেকর্ডে কি প্রভাব ফেলতে পারে এটা রিমুভ করার ওয়ে। অনেকে বলছে যে এটা প্রভাব দুটি লিখতে বলছে, আবার অনেকে বলছে যে আপনার রিমুভ করার ওয়েটা কি। তা রিমুভ করার আপনার হচ্ছে এটা কি হবে যে পাওয়ার সাপ্লাইয়ের 50 হার্টজ ফ্রিকোয়েন্সিতে সরাসরি যদি ইসিজি রেকর্ডে নয়েজ তৈরি করতে পারে, যা একটি সাইন ওয়েভ প্যাটার্ন হিসাবে রেকর্ডে দেখা যায়, এটি ইসিজি সিগন্যালকে অস্পষ্ট করে তোলে। ইসিজি সিগন্যালটা আসবে অস্পষ্ট হবে এবং সঠিক রোগ নির্ণয়কে কঠিন করে ফেলবে, সঠিক রোগ নির্ণয় হবে না। তাহলে ইলেকট্রিক্যাল ইন্টারফারেন্সের কারণে ইসিজি রেকর্ডের বেজলাইন ওঠানামা করতে থাকে, যা বেজলাইন ড্রিফট নামে পরিচিত, তরঙ্গের সঠিক পরিমাপ এবং বিশ্লেষণকে ব্যাহত করে। হ্যাঁ, এটা আপনার হচ্ছে টোটালি একটা মানে ইলেকট্রনিক্সের আপনার হচ্ছে বায়োমেডিক্যাল অথবা ইলেকট্রোমেডিক্যাল একটা সাবজেক্ট আছে, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং। এটা আপনার হচ্ছে আপনার 7ম পর্বে অথবা 6ষ্ঠ পর্বের এই সাবজেক্ট থেকে এই থিওরিটা দিয়ে দিছে। আসলে মানে এটা আমাদের জন্য ম্যান্ডেটরি না, কারণ এটা কেউই পারবে না,
এটা যারা পরীক্ষা দিছে হলে কেউই পারবে না, কিন্তু আপনার এই মার্কের মধ্যেই ভ্যারি হবে। এখন আরেকটা জিনিস প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আপনার আশা করছি এই জিনিসগুলো সব বুঝতে পারছেন। আর বুঝতে না পারলে এখানে কমেন্টস করবেন, আমরা নেক্সটে আবার অ্যান্সার দিব। আর সেকেন্ড টাইম হচ্ছে যে আরেকটা প্রশ্ন আসছিল, যদিও এটা ইলেকট্রিক্যালে আসে নাই, মেকানিক্যালে আসছিল, কিন্তু ওই প্রশ্নটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, এই কারণে এই প্রশ্নটা আমরা আলোচনা করব। কারণ ওটা মেকানিক্যালে আসলেও এটা ইলেকট্রিক্যাল রিলেটেড একটা প্রশ্ন। সেটা হচ্ছে জেনারেশনে একটা ম্যাথ আসছিল, আমরা ম্যাথটা দেখি। জেনারেশনে ম্যাথ ছিল, ম্যাথটা হচ্ছে যে একটি পাওয়ার স্টেশনের প্লান্ট ইউজ ফ্যাক্টর দেওয়া ছিল 47% এবং ক্যাপাসিটি ফ্যাক্টর দেওয়া ছিল 40%। হলে ওই স্টেশনটি বছরে কত ঘন্টা সচল ছিল এটা বের করার জন্য বলছে। প্লান্ট ইউজ ফ্যাক্টর দেওয়া আছে, ক্যাপাসিটি ফ্যাক্টর দেওয়া আছে, কিন্তু এটা আমাদের জন্য একদম ইজি একটা ম্যাথ। তারপরও আমরা করব এই কারণে যে ম্যাথটা আসছে, যেহেতু এটা জেনে রাখা ভালো, কারণ বুয়েট অনেক সময় প্রশ্ন রিপিট করে, এক পরীক্ষার প্রশ্ন আরেক পরীক্ষায় এইভাবে কিংবা কাছাকাছি এই ধরনের প্রশ্ন দেয়। আমাদের প্রস্তুতিকে আরও শানিত করার জন্য আমরা এটা দেখব। তাহলে আসেন আমরা সলভ করার জন্য চেষ্টা করি। হ্যাঁ, সলভ করার জন্য চেষ্টা করি। তাহলে এটা আমরা জানি, হ্যাঁ, আমরা জানি এটা রেডিমেড ফর্মুলা, অ্যাকচুয়াল অপারেটিং আওয়ার্স সমান হচ্ছে ক্যাপাসিটি ফ্যাক্টর ভাগ হচ্ছে প্লান্ট ইউজ ফ্যাক্টর ইনটু টোটাল আওয়ার্স ইন এ ইয়ার। এই হচ্ছে আপনার সূত্র। অ্যাকচুয়াল অপারেটিং আওয়ার্স ইকুয়াল হচ্ছে আপনার ক্যাপাসিটি ফ্যাক্টর প্লান্ট ইউজ ফ্যাক্টর টোটাল আওয়ার্স ইন এ ইয়ার, মানে অর্থাৎ এই প্ল্যানটা আমি কতদিন একটা বছরের মধ্যে কি পরিমাণ ইউজ করছি, এটা আপনার হচ্ছে এই টোটাল ব্যবহার্য যে আওয়ার্সটা, এটা আমার এখানে দেওয়া মানে লিখছি। এখন দেখেন ক্যাপাসিটি ফ্যাক্টর সমান আমরা কি জানি, ক্যাপাসিটি ফ্যাক্টর আছে কত আপনার হচ্ছে 47% আছে প্লান্ট ইউজ ফ্যাক্টর, ক্যাপাসিটি ফ্যাক্টর দেওয়া আছে এই যে 40%। তাহলে 40% হলে এটাকে যদি লিখি তাহলে 0.40 ভাগ হচ্ছে প্লান্ট ইউজ ফ্যাক্টর কি দেওয়া আছে আপনার 47%, তাহলে 0.47 ইন্টু টোটাল আওয়ার্স ইন এ ইয়ার। আমরা জানি কি 365 দিন সাধারণত, তাহলে 365 ইন্টু হচ্ছে আমাকে বলছে এখানে ঘন্টার কথা বলছে, তাহলে 365 তো দিন, তাহলে দিনকে যদি আমি এখানে 24 দ্বারা গুণ করি, 24 দ্বারা গুণ করলে আমি কি পাবো, আপনার আওয়ার্সে চলে আসবে। তাহলে এখানে আওয়ার্সে যখন আসছে এটা ক্যালকুলেশন করে আমরা পেলাম 374,55319। তাহলে এটাকে দেওয়া যায় এভাবে না লিখে 7456 আওয়ার্স, এটা হচ্ছে অ্যান্সার। এই ম্যাথটা মেকানিক্যালের আপনার হচ্ছে ডেস্কোর গতকালকের পরীক্ষায় এই ম্যাথটা দিয়েছে আপনার হচ্ছে একটি পাওয়ার স্টেশনের প্লান্ট ইউজ ফ্যাক্টর। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন এবং স্কিল টেক বিডির সাথে থাকবেন। স্কিল টেক বিডি আপনাদের জন্য সর্বাত্মক সহযোগিতা করতেছে এবং আপনারা যাতে সহজে জব পান এবং আপনাদের অভিজ্ঞতা হয়, এইটা নিয়েই আপনার স্কিল টেক বিডি কাজ করে যাচ্ছে। স্কিল টেক বিডি সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সবাইকে। এছাড়াও আপনার হচ্ছে আমার অনলাইন গ্রুপ মাস্টার অফ ত্রিপলি, আমি আবার এখানে লিখে দিই, মাস্টার অফ ত্রিপলির সাথে থাকবেন। মাস্টার অফ ত্রিপলি, এখানে
ছাত্রদের বিভিন্ন ধরনের আপনার হচ্ছে প্রশ্ন সমাধান, তারপরে প্রাইভেট জব, গভর্নমেন্ট জব সার্কুলার, যেখানে অ্যাজ ইউজুয়াল কথা হচ্ছে যেখানে আপনার হচ্ছে ইঞ্জিনিয়ারদের এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উপকার হয়, আমরা সেটা নিয়ে সে জায়গাতে কাজ করি। মাস্টার অফ ত্রিকোণী সবসময় আপনাদেরকে নিয়ে ভাবে এবং স্কিল টেক বিডি আপনাদেরকে নিয়ে কাজ করতে আগ্রহী এবং করতেছে, ভবিষ্যতে ইনশাল্লাহ করবে। আপনারা স্কিল টেক বিডি এবং মাস্টার অফ ত্রিপলির সাথে থাকবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।